শুরুতেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বরাবরের মতোই এই মাদ্রাসা কর্তৃপক্ষকে, বিশেষ করে মাদ্রাসার সুপার সম্মানিত মোহাম্মদ নুর শফি। আর এই অনুষ্ঠানে সফল করার জন্য সর্বাত্মক যারা সহযোগিতা করছেন আজকের অনুষ্ঠানের যে শিক্ষার্থী আপনারা যারা আছেন এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা নিজেদের সময়কে গুরুত্বপূর্ণ সময়কে আপনার স্যাক্রিফাইস করে আমার এই অনুষ্ঠানে সহযোগিতা করছেন। তো আমিও অত্যন্ত আনন্দিত যে আপনাদেরকে পেয়েছি, এখানে কিছু কথা বলার সুযোগ হয়েছে, এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো শুরুতে এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা নিয়ে একটু আলোচনা করবেন। সেমিনার বলতে আমি প্রথমে বলে রাখি আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে, হ্যাঁ, হালকা নাস্তার ব্যবস্থা আছে। পরীক্ষা হবে, কিন্তু একটা পরীক্ষা হবে 10 নম্বরের। কেন পরীক্ষা হবে? কারণ এটা আমরা বলছি এটা একটা সেমিনার বলছি, প্রকাশনা উৎসবের পাশাপাশি আমরা বলছি একটি সেমিনার। সেমিনার মানে হচ্ছে সেখানে আলোচনা হবে, প্রশ্ন হবে, সেটার ভিত্তিতে কিছুটা মূল্যায়ন হবে। আমি এখানে কিন্তু পুরো বইয়ের উপর পরীক্ষা করবো না, শুধুমাত্র একটা অধ্যায়, প্রথম অধ্যায় যেটি বলে দিচ্ছি, প্রথম অধ্যায়ের উপর কিন্তু পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, পুরস্কারটা কী দেবো সেটি পরে ঘোষণা করা হবে। তবে আপাতত বলে রাখছি যে মনোযোগ দেওয়ার জন্য, মনোযোগও দিতে হবে, বইটা পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি শুরু থেকে দেখি এই যে সাতরঙ্গা বারোয়াখালী 400 বছরের ইতিবৃত্ত বা ইতিহাস যেটিকে আমরা বলছি। এখন আমাদের সাধারণত প্রশ্ন জাগে না যে আমরা কারা, মানে আমরা আসলে কারা, আমরা আমাদের পরিচয়টা কি, আমরা কখন থেকে এই জনবসতি যেটি বলছি সেটা কখন আপনার এই মানুষের বসবাসের উপযোগী ছিল, এখানে ধান চাষের জমি কতটুকু ছিল, লবণ চাষ আগে হতো কিনা বা হলেও কীরকম অবস্থা ছিল, এখানে বেড়িবাঁধগুলো ছিল কিনা, একটা একটি জনপদ তৈরি করতে গেলে। উদাহরণস্বরূপ আমি বলি, এই যে জায়গাটা আমি মাদ্রাসা করেছি, এই মাদ্রাসা একটা প্রতিষ্ঠাকাল আছে না? এই প্রতিষ্ঠা হওয়ার আগে এটা কি ছিল? কৃষি জমি ছিল না? তো কৃষি জমি যখন থাকে তখন এখানে কি মাদ্রাসার এই যে স্টুডেন্ট, আমি যদি বলি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে, এখন 1995 সালে আমি যদি বলি এখানে 100 মানুষ বসবাস ছিল, বিষয়টা কি সত্য হবে? তাদের তো অস্তিত্বই ছিল না, এখানে ছিল না, তারা বাইরে থেকে এসছে। তারপরে এই যে আমি যে চারপাশে যে বেড়িবাঁধের কথা বলছি আমরা, সেই বেড়িবাঁধগুলো যদি না দেখি তাহলে এবারও আগালে অবস্থাটা কি হবে, কি দাঁড়াবে, মানে কোন জায়গায় মানুষ বসবাস করতে পারে। তারপরে এখানে এই যে বারোয়াখালীর রাস্তাগুলো কখন হয়েছে, মানে রাস্তাগুলো কেন দরকার, রাস্তা কখন হয়েছে বা কী জন্য দরকার আছে, তারপর আপনার বনভূমির পরিমাণটা কীরকম আছে, তারপর ওভারঅল এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না? উদাহরণস্বরূপ আমি যদি একটু গ্রেটার পয়েন্টে যাই, বারোয়াখালীর মানুষ কতটুকু আছে, জনসংখ্যা কতটুকু আছে, এবং সেই জনসংখ্যার অনুপাতে আমরা কি পরিমাণ চাল আমরা একটা বছর হতে পারে একটা দিনে আমরা কি পরিমাণ চাল আমরা আহরণ করি বলতে আমাদের দান কতটুকু উৎপন্ন হয়, মানে চাল কি পরিমাণ লাগে, আমরা বাইরে রপ্তানি করতে পারি কিনা। অনুরূপভাবে আমরা যদি লবণের কথা বলতে পারি, অনুরূপভাবে আমরা ডিমের কথা বলতে পারি, অনুরূপভাবে আমরা এই যে পোলট্রি যেগুলো আছে, যে আমরা গরু তারপরে মহিষ যেটা আছে, তাদের মাধ্যমে যে দুধগুলো উৎপাদন হয়, কতটুকু উৎপাদন হয়, বাইরে কতটুকু আমরা রপ্তানি করি, এটি বৃহত্তর পয়েন্ট। এটি কিন্তু সাধারণত ছোট পরিসরে নয়, এটা বৃহত্তর পরিসরে। আর একটু যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের জন্য এই বিষয়গুলো দরকার হয়। সমস্ত বিষয়ের কিন্তু একটি সচিত্র প্রতিবেদন কিন্তু বারোয়াখালী অর্থনীতি নামে কিন্তু আমি একটা চ্যাপ্টার এখানে অন্তর্ভুক্ত করেছি, যে চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গবেষণা আছে, এবং সেই গবেষণার আমি 1830 থেকে কিন্তু এখানে তথ্য আনার চেষ্টা করেছি। এমন না যে আন্দাজ করে দিয়েছি, সেটা নয়। সমসাময়িক প্রেক্ষাপটে বাস্তবিক চিন্তায় একটা গ্রামের আপনার স্যাম্পল নিয়ে সেখানে বারোয়াখালীর জনসংখ্যা কী ছিল, তাদের তাদের শ্রেণী লেভেলটা কী ছিল। আমি যদি 1830-এর দিকে যাই, আমি আলোচনা শুরু থেকে আসবো, তার আগে আমি একটু একটা অনুষ্ঠানের শুরুর আগে একটা ট্রেলার বলতো, আমি সেরকম একটা বলে দিচ্ছি। 1830 সালের যুগের দিকে এইখানকার মানুষগুলো আসলে কী করতো, একটা প্রশ্ন জাগে না, মানুষগুলো আসলে কী করতো? আমরা যে মুসলমান, এখানে যে মাদ্রাসায় আসছি, আমাদের বয়স কত এখানে? এখানে আমাদের হবে 200 বছরের বেশি নয়। আমি আবারও বলছি, এখানে মুসলমানদের যে বসতি সেটি 200 বছরের বেশি নয়। এই যে 200 বছরের যে বেশি নয়, বাঙালি মুসলমানদের এখানে আসতে যে একটু বেশি সময় লাগছে, কেন লাগছে, কী কারণে লাগছে, সেই বিষয়টা কিন্তু এখানে একেবারে সাইন্টিফিক্যালি এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে বলছি, যে তারপরে গিয়ে আমি বংশানুক্রমিক তথ্য বিশ্লেষণ করেছি। যেমন এই আপনাদের যে শিক্ষক আছেন ওনাদের একটা বংশ আসছে, হ্যাঁ, বরং ওনাদের বংশ আরও অনেক পরে আসছে, অন্যান্য জায়গায় আসার পরে। যেমন এই যে প্রথম দিকে যে বংশগুলো, ওই যে সম্রাটের যে শিক্ষক তালিম, তিনি আলোচনা করেছেন, তার বংশের বিষয়টা আনছি। হ্যাঁ, তার বংশ এখানে প্রতিষ্ঠা কে করেছেন? কেউ না কেউ তাকে প্রতিষ্ঠা করেছেন। আমরা অলি মোহাম্মদ শিকদারের কথা শুনি, তো বানিয়ে পরে ওই বংশের প্রতিষ্ঠাতা কিন্তু তিনি। এখন তিনি কোত্থেকে আসছে, সেই প্রসঙ্গগুলো আসছে। এই বিষয়গুলো কেন হয়? এই বিষয়গুলো হয় কি, আপনি দেখেন এই যে এই বইটা বললো যে এটা আমি বই না পড়লে কি আসে যায়? হ্যাঁ, অবশ্যই আসা যায়। কেন জানি, আপনার যে একজন কৃষকের কথা যদি বলি, একজন মাঝির কথা যদি বলি, একজন চায়ের দোকানদারের কথা যদি আমরা বলি,
তো তারাও তো এসব কিছু দেখেন, তারাও তো আলাপ আলোচনা করেন, কিন্তু তাদের মেন্টালিটি, আমরা যে মেন্টাল যে সেন্সের কথা বলি সেটা কেন ডেভেলপ হয় না? কেন? উত্তর কি? উত্তর হচ্ছে এক, সেটা হচ্ছে পড়া। কারণটা হচ্ছে আপনি যখন কোনো কিছু পড়বেন তখন আপনার চিন্তা শক্তি প্রসারিত হয়, আপনার এই যে নলেজের যে একটা পরিধি আছে সেটা এক্সপান্ড হবে। পড়া ছাড়া যারা পড়ে তারা এগিয়ে থাকবে। আপনি দেখবেন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড বলি, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের কথা বলি, কারা কথা বলতে পারেন, কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? যারা বইয়ের প্রতি মনোনিবেশ করে। আর শুধু বই পড়ে কি তিনি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? না, তার উপলব্ধি চারপাশে ছড়িয়ে পড়ে, সে প্রশ্ন করতে শেখে, সে জানে। তাহলে আমি এখানে শুরুতে বলছি যে আমার এই বইটা আমি একটু ব্যাখ্যা করি। দেখেন এই যে 7 রঙা 12 খালি দেখতে পাচ্ছেন সবাই? একটা বটগাছ দেখতে পাচ্ছেন না? এই বটগাছটা কোথায়? গুড, ভেরি গুড। এখন প্রশ্ন হচ্ছে এই বটগাছটা আমি কেন নিয়েছি? আমি একটু প্রচ্ছদ নিয়ে শুরুতে আলোচনা করি। এই বটগাছটা নেওয়ার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে বটগাছ কিন্তু অনেকগুলো অর্থ বহন করে, তার মধ্যে একটি যেটা সেটা হচ্ছে এটি প্রাচীন ঐতিহ্যের স্মারক হিসেবে সবসময় পরিগণিত হয়। আমরা বলি না পরিবার আমাদের বটের ছায়া হিসাবে আছে, এটার অর্থটা কি? বটের ছায়া মানে হচ্ছে তিনিই পরিবারের সবচেয়ে বয়োবৃদ্ধ ব্যক্তি, তিনি আমাদের ছায়া হিসেবে কাজ করে। এই যে বটগাছ, সেই বটগাছ দিয়ে কিন্তু একটি জাতিসত্তা প্রমাণিত হয়। এই যে পশ্চিমপাড়া এলাকাটা যে আপনার রাখাইন অধ্যুষিত ছিল, রাখাইনরা তো এখানে বসতি করেছিলেন প্রথমে, আমরা যাদেরকে মগ বলে থাকি, সেই মগরাই কিন্তু এই গাছটা কি করেছিলেন? রোপণ করেছিলেন। আবার অদ্যবতী আছে, সে মুন্সিপুকুর বট গাছ, মুন্সিপুর গাছ আছে। তা আপনি দেখেন এই প্রচ্ছদের পিছনে দেখেন আপনি এখানে একটা কাল দেখতে পাচ্ছেন না? কেন কালটা দিয়েছি বলুন তো? এই যে আমাদের এই পাশে একটা কাল আছে না, ওই পাশে একটা কাল আছে না? তাহলে এটা কাল দ্বারা পরিবেষ্টিত একটি অনেকটা সমভূমি এবং কিছু কিছু পাহাড়ের সমন্বিত একটি স্তরে কিন্তু বারোয়াখালীর যে ভূমিটা, সেটি ভূমি স্তরটা কিন্তু গঠিত হয়। এখন এই প্রশ্নটা হচ্ছে কালটা দেওয়ার অর্থটা আমি বুঝিয়েছি যে আমাদের যে বারোয়াখালীর যে ভৌগোলিক চিত্র, সেই বিষয়টা এখানে কিন্তু চলে আসছে। আমরা কিন্তু খালের নাম জানি না, আমরা যারা পড়াশোনা করি বা বারোয়াখালীর যারা মানুষ তাদের এটা অজানা ছিল, যারা লেখালেখি করেন তাদেরও অজানা ছিল এটা কি আসলে নদী নাকি কাল। সেই ব্যাখ্যা কিন্তু এখানে আছে, এটা কি নদী বলা হয়, কাল বলা হয়, সরকার এটাকে কি নামে ডাকে, তাদের রেকর্ডে কি আছে, সেই বিষয়গুলো আমি আনছি। এটির নাম কি? এই পাশ দিয়ে যেটি চলে গেছে এটার নাম কি? এটার নাম কি? নাম আছে? একটি নাম আছে না? নামটা কি? হ্যাঁ, এই কালি, ঠিক আছে। আচ্ছা, শুরুতে ওটা আমি পরে আসবো। এই যে এটা কি বারোয়াখালী কাল নাকি জোয়ারিয়া কাল, কোনটা? এটা কি জোয়ারিয়া কাল। আমি বলছি কেন জোয়ারিয়া কাল এটাকে বলা হয়, সে বিষয়ে আমি প্রসঙ্গ আসছে। এটি রেকর্ড বলছে, সিএস, আরএস এবং বিএস রেকর্ড বলছে এটি জোয়ারিয়া কাল। যদিও 1888-তে মানে শুরু থেকে আপনার ব্রিটিশ পিরিয়ডের শুরুর দিকে কিন্তু এটিকে নদী বলা হয়েছিল। তার কারণ আছে, নদী বলার কারণটা হচ্ছে এখন কাল যে আর দেখতে পাচ্ছি তার চেয়ে দ্বিগুণ ছিল এই কালগুলো, সব জায়গায় আছে। বাক্কালি যে আছে না, বাক্কালি নদী, বাক্কালি কাল, এখন যা আছে তার চেয়ে 5 গুণ ছিল সেই বাক্কালি, অত্যন্ত খরস্রোতা, এগুলো নদী ছিল, কিন্তু এখন তো একটা খালের পর্যায়ে চলে গেছে। তারপরে আমরা ও পাশেরটা যেটা সেটাকে আমরা বারেঙ্গা বলি আসলে, হ্যাঁ, আমরা বারেঙ্গা বলি। আমরা বলি যে এটি এটি মূলত জোয়ারিয়া কাল বললে ওটাকে বারোয়াখালীকে বারেঙ্গা কাল বলি না। এখানে বিজ্ঞান বলি, বিজ্ঞান বলতে এখানে ইতিহাসের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান বলছে আপনার ওই পাশেরটা হচ্ছে বারোয়াখালী কাল। তাহলে ওই পাশেরটা যদি বারোয়াখালী কাল হয়, তাহলে এই যে বারোয়াখালী নামটা কিন্তু ওই কালের সাথে সম্পৃক্ত। কোন কালের সাথে? ওই কালের সাথে সম্পৃক্ত। রেকর্ড বলছে বারেঙ্গা নামে কোনো কিছু অস্তিত্ব নাই, কখন নাই সেটা আমি কিন্তু বলছি এখানে, মানে অস্তিত্ব ছিল, নাম ছিল, এটা রাখাইন জনগোষ্ঠীর নাম ছিল। বাট এই বিষয়গুলো কেন বলছি, যাতে এগুলো আপনারা আপনার পিতামাতার সাথে শেয়ার করতে পারেন, মানুষকে বলতে পারেন। তাহলে ওই পাশে যেটা